চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের ১.৫ ডজন গোপন কোম্পানি, টাস্ক ফোর্সের অনুসন্ধান। ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ, ১ মাসে হাসপাতালে ভর্তি ৩০,০০০-এর বেশি। এবং সিরিজের প্রথম টেস্টে টস জিতে ক্যারিবীয়দের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফাহিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। সশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ ১ যুগ পর জনসম্মুখে উপস্থিত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য এবার খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে তার পরিবার এবং দল। কালকে তো নিশ্চয়ই দেখছেন সরকারের এবং আর্মির দুই ম্যাডামেরও কিছু আগ্রহ ছিল। সবকিছু মিলিয়ে অসুস্থতার সীমাবদ্ধতার মধ্যেও গেছে। উনি আপাতত ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডে ওখানে চিকিৎসা করাবে অথবা অন্য কোথাও যেতে হলে যাবে। ডাক্তার জাহিদ আরও জানান, খালেদা জিয়া এখন বিমান ভ্রমণে শারীরিকভাবে অনেকটাই সক্ষম, তাই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এরকম কিছু। হ্যাঁ, এরকম সম্ভাবনাই বেশি। ওনার সাথে চিকিৎসার জন্য মেডিকেল টিম যাবে, ওনার সাথে যারা ওনার এইড আছে ওরা, এখানে কোনো সফর সঙ্গী নাই। হপকিন্স আমাদের ঠিক করাই আছে। আর লন্ডনেও আমরা 2টা হসপিটালের সাথে আমাদের লন্ডনে NHS এর সাথে, কিংস কলেজের সাথে, লন্ডন ক্লিনিকের সাথে কথা বলা আছে। দীর্ঘদিন ধরে কারাবাস ও শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া নিয়ে ছিল নানা ধরনের বাধা বিপত্তি। তবে এবার আর কোনো বাধা না থাকায় দ্রুতই বিদেশ নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ওমর ফাহিম, ২১ টেলিভিশন, ঢাকা। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অন্তত ১.৫ ডজন গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ব্যাংক লুটের অর্থ পাচার করে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন তিনি। পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের অনুসন্ধানে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। মেহেদী হাসানের রিপোর্ট। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপপুঞ্জে কর্পোরেট কর, সম্পত্তি কর ও বিক্রয় কর নেই। বিনিয়োগকারীরা ব্যবসার গোপনীয়তা রক্ষার অধিকার পান। এ কারণে শেল কোম্পানি বা গোপন কোম্পানি গঠন করে পরিচালনার অবাধ সুযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে। বাংলাদেশের কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ উরফে এস আলম এই সুযোগটি নিয়েছেন। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত 18টি কোম্পানির খোঁজ পেয়েছে পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্স। ব্যাংকিং সেক্টর থেকে $15 বিলিয়ন টাকা পাচার হয়েছে। এর মধ্যে এলোন এই এস আলম একাই করেছেন $10 বিলিয়ন পাচার। প্রাপ্ত তথ্য বলছে ২০১১ সালে শেখ হাসিনার এই ক্যাশিয়ার দ্বীপটিতে ক্যানোলি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন। এরপর একের পর এক কোম্পানি গঠন করেন এস আলম। যখন একটা পুঁজি চলে যায় সেই দেশে আইনি কাঠামোর মধ্যে পড়ে যায়। সবাই কিন্তু চায় যে আমার দেশে পুঁজি আসুক, যে ফর্মে আসুক, তারা কিন্তু দেখতে চায় না যে এটা কিভাবে নিয়ে আসলো। সুতরাং সেই জায়গাগুলোতে ওই দেশের যে আইন নিয়ম আছে সেগুলোকে ডিফেন্ড করে এটা নিয়ে আসা, সেটা যাবে একটা খুব ঝামেলা বা কঠিন কাজ। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে 10টি কোম্পানি নিবন্ধন করেন তিনি। এগুলো হচ্ছে হানিওয়েল ইন্টারন্যাশনাল, গোল্ডেন ট্রেইলস ইন্টারন্যাশনাল, হ্যামিল্টন ইন্টারন্যাশনাল, হ্যাজেল ইন্টারন্যাশনাল, লিভোনিয়া, লুশুই ইন্টারন্যাশনাল, পিটসডেল ইন্টারন্যাশনাল, স্প্রিংফিল্ড ইন্টারন্যাশনাল, চিংশুই ইন্টারন্যাশনাল এবং ট্রিভলি ট্রেডিং প্রাইভেট লিমিটেড।
এরপর 2021 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত এসালম আরও 6টি কোম্পানি গঠন করেন এই ট্যাক্স সেভেনে। এগুলো হচ্ছে আদাইর ইন্টারন্যাশনাল, গ্রিনিচ ইন্টারন্যাশনাল, লিনিয়ার ইন্টারন্যাশনাল, ম্যারিকো ইন্টারন্যাশনাল, ওয়েফপ্যাক ইন্টারন্যাশনাল ও জেনিথ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এছাড়া 2019 সালের 22 মে পিকক প্রপার্টি হোল্ডিংস নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। পর্যাপ্ত এভিডেন্স দিয়ে আগে কোর্ট থেকে এটা প্রমাণ করে রায় লাগবে। কোর্টের ইন্ডিপেন্ডেন্ট যেটা বাইরের দেশগুলো গ্রহণযোগ্য হয়, নেসেসারিলি ওই দেশে টাকা গেছে, ওরা তো চাই টাকা আসুক, তারা ইট ইজ দেয়ার ইনকাম, তো এই টাকাটা ফেরত দিবে তারা যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে এই দেশ থেকে পাচার হয়ে অবৈধভাবে এই দেশের টাকা বিদেশে গিয়েছে। এইসব নিয়ে যারা ডিল করে আইনজ্ঞ যারা আছে তাদেরও হেল্প নিতে হবে, এবং যেসব দেশ টাকা ফেরত আনার ব্যাপারে ভালো ভূমিকা রেখেছে, সফল হয়েছে মোট কথা, তাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করে আমাদের এই পারপাসটা সার্ভ করতে পারি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে এসালম গ্রুপের বিপুল বিনিয়োগের কথা জানা যাচ্ছে। সিঙ্গাপুরে এসালমের শপিং মল, 3টি হোটেল, রিটেল স্পেস ও বিলাসবহুল বাড়ি রয়েছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শীতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল অক্টোবরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 30,000 জন, আর চলতি মাসে 22,000। এদিকে হাসপাতালগুলোতে সেবা মিললেও নোংরা পরিবেশ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। বিস্তারিত সোমাইয়া খানের রিপোর্টে। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও এবার শীতেও দ্রুত বাড়ছে রোগীর সংখ্যা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 21 নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 84,368 জন। অক্টোবরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 30,879 জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,551 জন। এবছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 436 জনের। সেবা ভালোই দিতেছে, সরকারি হিসাবে ভালোই দিতেছে। এখানে 4 দিন ধরে আছি আমরা, ভালো চিকিৎসা দিতেছে, কোনো ভোগান্তি হচ্ছে না, ডাক্তার সময় মতো আইসা দেখা যাইতেছে। বাচ্চার চিকিৎসা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আমার আজকে ছুটি হয়ে গেছে। ডেঙ্গু পরীক্ষা করছি, পরীক্ষার পরে ছিল 83 শুধু পয়েন্ট, এখন আনার পরে থেকে আবার রক্ত পরীক্ষা করছি, এখন ছিল 2,04,000। কোনো সরকারি হাসপাতালে সেবা ভালো হলেও পরিবেশের মান নিয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। আমার বাসা হলো হেমাদপুর, সাভার হেমাদপুরে, আর আমি আইছি মঙ্গলবারে। এদিকে সেবা অনেক ভালো, আমার ট্রিটমেন্ট ভালো হচ্ছে। মোহাম্মদপুর থেকে আসছি। গেল বছর দেশে 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মৃত্যু হয় 1,705 জন, যা দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ মৃত্যু। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতা, ফের বেড়েছে ভোজ্য তেল, আলুর দাম। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। কোনোভাবেই সহনীয় হচ্ছে না নিত্যপণ্যের বাজার। সাধারণ ক্রেতা ক্ষুব্ধ হলেও অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে ব্যবসায়ীদের কাছে। বাজারে নতুন আলু এলেও দাম সাধারণের ধরা ছোঁয়ার বাইরে, দর না কমে সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও 10 টাকা বেড়েছে। খোলা ভোজ্য তেলের বাজারও চড়া। কিছুটা স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। লাবিবা ইডেন মহিলা কলেজের একজন ছাত্রী বাজার করতে এসে শুধু দরদামই করছেন। তিনি বললেন, বাজার দরের ঊর্ধ্বগতিতে হিমশিম খেতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি সবকিছুর দাম একটু বেড়ে গিয়েছে। যেমন গত সপ্তাহে আমি আলুটা কিনেছিলাম 60-65-র মধ্যে, এই সপ্তাহে সেটা আমি পাচ্ছি 75 থেকে 80-তে। দেশি পেঁয়াজের ছাঁচ একটু কমেছে, তবে আলুর দাম বেড়েছে কেজিতে 10 টাকা। এর জন্য বিক্রেতারা দোষ চাপাচ্ছেন হিমাগারের উপর। আলুর দাম এখন সামনের সিজনের দাম কমবে, আরো উল্টে বাড়তেছে আলুর দামটা। পেঁয়াজের দামটা কেজিতে 15-20 টাকা কমছে। কোল্ড স্টোরে যাইয়া সরকার এটা নজর দেয় না, একটা লোকে 1 কেজি আলু কেনা বলছে 18 টাকা 20 টাকা, তখন কিনা কলসে ঢুকাইছে না 30 টাকায় পড়লো। পেঁয়াজ ওই তো 140 টাকা কেজি দেশি পেঁয়াজ, আর যেটা ইন্ডিয়ান ওইটা হলো 120 টাকা 130 টাকা কেজি, 10 টাকা কেজিতে কম বেশি। খোলা সয়াবিন, পাম অয়েল, সরিষা তেলের দাম লিটারে বেড়েছে 10 টাকা। পাম অয়েল তেল যেটা লুজ, যেটা ছিল আপনার 140 টাকা লিটার, সেটা এখন হলো 152 টাকা, 52 থেকে 154 টাকা লিটার। সয়াবিন তেল ছিল
কিছুদিন আগেও 168 টাকা, এখন 185 টাকা। হ্যাঁ, এইভাবে যদি জনগণ তাহলে খাইতে পারবে? প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ক্রেতারা বলছেন শীতের সবজি সরবরাহ বাড়লেও প্রভাব নেই দামে। না হলে আমরা 70 বেচি, 60 কিনা। কালকে কারো মধ্যে মাল আনছি 12,000 টাকার একই মাল, আজকে মাল আনছি 13,500 টাকার একই। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম। দেশিটা 600 টাকা, ককটা 320 টাকা। ঠিক আছে, এটা হলো দেশি, এটা হলো কক। সোনালিও 320। রুই মাছ আগে যেগুলো 350-300 টাকা করে কেজি কিনছে, সেগুলো এখন 500-600 টাকা, 700 টাকা, একটু বড় হইলে 7। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হলো আরেকটা বিরতির। যখন ফিরব তখন থাকবে। আদানির সাথে এবার চুক্তি বাতিল করল কেনিয়া, ফের সংসদীয় তদন্তের দাবি রাহুল গান্ধীর। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এবারে বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক পিএলসির সিএমএসএমই ডিভিশনের উদ্যোগে সাস্টেইনেবল ফাইন্যান্স ও গ্রিন ফাইন্যান্সের উপর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমেদ এনায়েত মঞ্জুর, শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান সহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকরা। দিনব্যাপী অনুষ্ঠানে সাস্টেইনেবল ফাইন্যান্স ও গ্রিন ফাইন্যান্সের উপর বিভিন্ন সেশন পরিচালিত হয় এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে তা শেষ হয়। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অভিযোগের একদিন পরেই ভারতের বৃহত্তম বাণিজ্যিক গ্রুপ আদানির সঙ্গে দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বিমানবন্দর আধুনিকায়ন ও বিদ্যুৎ খাত বিষয়ক বড় এই দুই চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এদিকে মোদি সরকার আদানি গ্রুপকে রক্ষা করছে অভিযোগ তুলে দ্রুত গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। একদিন আগেই ভারতের দ্বিতীয় শীর্ষধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। বলা হয় $250 মিলিয়ন মার্কিন ঘুষের পরিকল্পনা করেছিলেন আদানি। শুধু তাই নয়, তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টাও করেছিলেন। এমন অভিযোগের পরদিনই আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করল আফ্রিকান দেশ কেনিয়া। দুটি চুক্তির মধ্যে অন্যতম কেনিয়ার জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংস্কার। আদানি গ্রুপ দেশটির প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন মার্কিন বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি মতে সেটি 30 বছরের জন্য পরিচালনার কথা ছিল। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে $736 মিলিয়ন মার্কিন একটি চুক্তি ছিল। বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল তাদের। তবে শুরু থেকে এসব চুক্তি কেনিয়ার মানুষের মনে ধরেনি। অনেকেই দুর্নীতির আশঙ্কা করছিলেন। আর এর মাঝেই ঘি ঢেলেছে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ। আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করলেও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে গত জানুয়ারিতে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে। এতে এক সপ্তাহেই প্রায় $250 কোটি ব্যক্তিগত ধনসম্পদ উধাও হয় আদানির। অন্যদিকে আদানির দুর্নীতি নিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা।
मोदी पावर पता नहीं कौन सा चल रहा है। ভারতের এই বিতর্কিত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তির বিষয়ে অনুসন্ধানে এরই মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের 1.5 ডজন গোপন কোম্পানি, টাস্ক ফোর্সের অনুসন্ধান। ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ, 1 মাসে হাসপাতালে ভর্তি 30,000-এর বেশি। এবং সিরিজের প্রথম টেস্টে টস জিতে ক্যারিবীয়দের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।